এই নির্বাচনে আপনি কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আপনার প্রতীক চিহ্ন কি থাকবে? আপনি রাজনীতিতে কিভাবে আসলেন? আপনার এই এলাকায় প্রধান সমস্যাগুলি কি কি রয়েছে জনসাধারণের? তো হলে আপনি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন? নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে আপনার কি মানে পরিকল্পনা থাকবে? তার মধ্যে কি সিগনেচার স্ট্রেংথ রয়েছে যেটা দেখে ফুলবাড়ী তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকার মানুষ এপি সদস্য হিসাবে আপনাকে নির্বাচিত করবে, বা কাকে দেখে আপনি রাজনীতিতে ইন্সপায়ার হয়েছেন? ওয়াকফ সংশোধনী বিলটা বাতিল করে দেওয়া দরকার, নাকি এটা ভালো, নাকি খারাপ? দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আরটিএন বরাক লাইভের ব্যতিক্রমী অনুষ্ঠান প্রতিশ্রুতি। এই অনুষ্ঠানে আমরা আগন্তুক পঞ্চায়েত নির্বাচনের আপনাদের প্রত্যেকের এলাকার প্রার্থীদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এবারে প্রতিশ্রুতি শুধু মুখে নয়, প্রতিশ্রুতি হবে ক্যামেরার সম্মুখে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফুলবাড়ী তারিণীপুর জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে পদপ্রার্থী আয়েশা খাতুন মজুমদার। আমরা ওনার আগন্তুক কার্য প্রক্রিয়া এবং এলাকা উন্নয়নের যে পরিকল্পনা জানবো ওনার মুখ থেকেই। আপনাকে আমাদের আরটিএন বরাক লাইভের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ওয়েলকাম জানাচ্ছি আরটিএন বরাক লাইভের পক্ষ থেকে। তো সর্বপ্রথমে আমরা সংক্ষেপে আপনার পরিচয় জানতে চাইবো আমাদের দর্শকের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। I am introducing myself. I am Aisha Majumdar from Tarinipur GP. I am currently pursuing MA in political science, and I have worked also 3 years for a teacher, and also I have worked to support the people when I was a student from NC College. আমি আয়েশা মজুমদার তারিনপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা। আমি বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে, এবং পঞ্চায়েত নির্বাচনের এপি সদস্য পদের প্রার্থী। ধন্যবাদ। তো আপনার পড়াশোনা কেমন চলছে, বা আপনি কতদূর পড়াশোনা করছেন? জি আলহামদুলিল্লাহ, পড়াশোনা ভালোই চলছে, কারণ আমি তো বর্তমানে পড়াশোনা করতেছি মাস্টার MA ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে। তো আমরা দেখছি যে আজকালকের যুবক যুবতীরা পড়াশোনা শেষ করিয়া নিজেরই প্রতিষ্ঠা করার লাগিয়া অনেক সময় ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে সরকারি চাকরির পিছনে দৌড়ায়। আপনার ক্ষেত্রে আমরা দেখছি যে একটু ব্যতিক্রমী। আপনি ডিগ্রি কমপ্লিট করার পরে মাস্টার করছেন, এর মধ্যে আপনি রাজনীতিতে কিভাবে আসলেন? সেটা সত্যি প্রশ্নেরই কথা, কারণ আজকাল সবাই তো চাকরির পিছনে ছুটে, কিন্তু সবার আলাদা আলাদা মোটিভ থাকে। কেউ চাকরির জন্য ছুটে, কেউ নিজের জন্য, কেউ পরের জন্য, কিন্তু সবার আলাদা আলাদা নিজের এক একটি পারপাস থাকে। কেউ অন্যকে ভালো লেখে ভালো থাকে, কেউ নিজেকে ভালো রেখে ভালো থাকে, কিন্তু আমারটা অন্যরকম। আমি চাই যে আমি মানুষকে ভালো রাখলে ভালো থাকি, যেটা যেটা কবি একটি লাইন বলেছিলেন, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবি সে ঈশ্বর। সেই রকম আমারটা আর কি। সমাজ সেবায় রুচি রয়েছে সমাজ আপনার। সেবায় রুচি রয়েছে। তো আপনি চাইতেছেন যে এই যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেটা আপনার সমাজ সেবার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে, আপনি সেখান থেকে একটা সুযোগ নিতে পারবেন সমাজ সেবার। তো আপনি যে নির্বাচনী কনস্টিটিউয়েন্সি থেকে, যেমন ফুলবাড়ী তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকা থেকে আপনি বললেন যে এপি সদস্য পদে আপনি পদপ্রার্থী, আপনার এই এলাকায় প্রধান সমস্যাগুলি কি কি রয়েছে জনসাধারণের? আমাদের এলাকায় প্রধান সমস্যা প্রথমত যেটা দেখা যায়, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা। তার থেকেও আমি আরো একটি দেখেছি, যেটা ইয়ুথ ফ্যামিলি যেটা আছে, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট যেটা আছে সেটা। তো আপনি নির্বাচিত হলে, আপনি যে বললেন পানীয় জলের সমস্যা, বেকারত্ব, শিক্ষা, তো আমরাও দেখেছি যে এতদ অঞ্চলের এইসব সমস্যা রয়েছে। আপনি নির্বাচিত হলে আপনি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন? আমি নির্বাচিত হলে আপনাদের আশীর্বাদে, সেটা আমি আস্থা রাখি, আমি নির্বাচিত হলে প্রথমত আমি সবার সাথে
গিয়ে আলাপ আলোচনা করব, একটি পরিকল্পনা তৈরি করব আপনাদের সবার সহযোগিতায়। তারপরে সেই সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা করব। প্রথম 100 দিনে নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে আপনার কি মানে পরিকল্পনা থাকবে? প্রথম 100 দিনে আমার যেটি কাজ হবে, যেটা আমিও নিজে মনে করি, যে সবার সাথে ডোর টু ডোর গিয়ে সবার সাথে সবার আলাদা আলাদা প্রবলেম থাকবে, সেই সমস্যাগুলোকে আমি জেনে তারপরে তাদের সাথে পরিকল্পনা করে সেই সমস্যাগুলো যতদূর সম্ভব কুইকলি সলিউশন দেওয়ার প্রচেষ্টা করব। নিশ্চয়ই। আর আপনি কি মনে করেন আপনার মধ্যে কি সিগনেচার স্ট্রেংথ রয়েছে যেটা দেখে ফুলবাড়ী তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকার মানুষ এপি সদস্য হিসাবে আপনাকে নির্বাচিত করবে? সেটা প্রথমত আমি দেখেছি, যেটা মানে সবাই যেটা বলে আর কি, এডুকেশন কোয়ালিফিকেশন। আজকাল কি হয়, মানে মানুষ মানে খুব কম এডুকেশনালি মানুষ যারা রাজনীতিতে প্রবেশ করে, তো তারা হয়তো এটাই মনে করে যে একজন এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা ব্যক্তি থাকা জরুরি রাজনীতিতে, যেহেতু তারাই একমাত্র সমাজকে বদলাতে পারবে, তাদের মধ্য থেকে একজন আসা দরকার। তো নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখি বা আসাম রাজ্যের প্রেক্ষাপটে দেখি, আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে দেখি যে শিক্ষিতরা, উচ্চ শিক্ষিতরা রাজনীতিতে আসছেন না। সেটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের জন্য অতি ক্ষতিকারক। আপনাকে পেয়ে ভালো লাগলো। আরো এই বছর আমরা দেখেছি যে অনেক উচ্চশিক্ষিতরা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করব, যেমন আপনার আপনি এই আপনার প্রিয় রাজনীতিবিদকে বা কাকে দেখে আপনি রাজনীতিতে ইন্সপায়ার হয়েছেন? রাজনীতিবিদ বলতে বর্তমান যদি আমি আপনাকে বলি তাহলে কেউই নেই, কিন্তু আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেবো সেটা অনুযায়ী আমি তো দেখবো যে আমাদের কনস্টিটিউশনের ফাদার ডক্টর বি আর আম্বেদকর, যিনি আমার রাজনীতিবিদ বলা যাবে না, আমি যাকে আইডিয়াল মনে করি, জওহরলাল নেহেরু, নিশ্চয়ই। মহাত্মা গান্ধী, তারা যেভাবে সমাজ সেবায় যুক্ত ছিলেন, মাদার টেরেসা, আমি তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। নিশ্চয়ই আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত বা আপনার মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে, কিন্তু এলাকার লোকজন বা জনসাধারণ জানবে কি করে আপনাকে? মাত্র 12 থেকে 13 দিন সময় বাকি, এত বড় একটা তারিণীপুর, ফুলবাড়ী তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকা, কি স্ট্র্যাটেজি আপনি নিয়েছেন? আপনি কিভাবে আপনার এই নির্বাচনী প্রচার চালাবেন, যেহেতু আপনি একজন নির্দল ক্যান্ডিডেট? প্রথমত তো আমি আরটিএন ব্লক লাইভকে ধন্যবাদ জানাই, তারা আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য যেটার কারণে মানুষের কাছে পৌঁছে দেবে, যেহেতু ডিজিটাল, সেই জন্য সেটার দিয়ে আমরা অনেক কিছু প্রচার করতে পারবো। তারপরে সেকেন্ড স্টেপ হবে যে আমি সবার ঘরে যাব, ডোর টু ডোর আমি সবার ঘরে যাব, সবাইকে বলবো সেই কথাগুলো। আপনাকে সাপোর্ট করার জি। জন্য। তো নিশ্চয়ই এটা একটা বারোপন্থা, এবং একটা গাঁও পঞ্চায়েত এলাকা আমরা দেখেছি ডোর টু ডোর যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। 4-5 দিনের মধ্যে আপনি সব এরিয়াকে কভার দিতে পারবেন, নিজেকে আপনি পরিস্ফুটিত করতে পারবেন, জনসাধারণের সম্মুখে নিজেকে প্রকাশ করতে পারবেন। তো শেষ আপনাকে আরেকটি প্রশ্ন করব, যে ইদানিং ভারত সরকার একটি ওয়াকফ বিল নিয়ে এসেছেন। ওয়াকফ আইনটা আগেও ছিল, তাতে সংশোধন করে ওয়াকফ সংশোধনী অ্যাক্ট একটা নিয়ে এসেছেন। সরকার বলছে যে এই ওয়াকফ সংশোধনী বিলটা মুসলমানদের, গরিব মুসলমানদের কল্যাণের জন্য নিয়ে এসেছেন। অথচ আমরা দেখছি যে গরিব, ধনী, মধ্যবিত্ত প্রত্যেক মুসলমানই এই ওয়াকফ বিলের, সংশোধনী বিলের বিরোধিতা করছেন। আপনার মত কি, এই ওয়াকফ সংশোধনী বিলটা বাতিল করে দেওয়া দরকার, নাকি এটা ভালো? সেটা নাকি তো আমরা দেখেছি যে ওয়াকফ বিল যেটা, সেটা মাইনরিটির ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে উনি স্পেসিফিক ভাবে নিয়ে নিয়েছেন। যদি এটা সব রিলিজিয়নের প্রতি হতো তাহলে আমরা বলতাম সেটা অ্যাকসেপ্টেবল, যেহেতু একটা স্পেসিফিক রিলিজিয়নের প্রতি আছে সেই হেতু সেটা কনস্টিটিউশন অনুযায়ী অ্যাকসেপ্টেবল না। সুপ্রিম কোর্টে এটা হ্যাঁ, এখন শুনানি চলছে, তার কেস মধ্যে, হয়েছে? হ্যাঁ, কেস হয়েছে, সেটা তো 5 মে সেটার হিয়ারিং আছে। তার মধ্যেও আমরা দেখেছি যেটা ইউপিতে আছে, হিন্দুদের 57 একর যেটা ল্যান্ড আর কি, সেটাও আছে সেই প্রপার্টির মাধ্যমে। সেদিকে সরকার চোখ দিচ্ছে না, সেই দিকে মুসলমানদের ওয়াকফে চোখ সেটাই দিচ্ছেন। সেটাই। তো আপনি কি চান, যে এটা বাতিল হওয়া চান, না ওয়াকফ যে আইন এসেছে সেটা বলবৎ থাকুক?
আমি চাই সব জনস্বার্থে, যেটা আমাদের কনস্টিটিউশন অধিকার দিয়েছে, সেই কনস্টিটিউশনের বড় তো সরকার হতে পারে না, কারণ তো সরকারও চলে কনস্টিটিউশন অনুযায়ী। তো আমাদের কনস্টিটিউশন যেটা বলবে সেটাই হোক। তো সরকার যাদের জন্য বলছে কল্যাণকামী এই আইনটা নিয়ে এসেছেন, তারাই বিরোধিতা করছেন। নিশ্চয়ই আপনি মুসলিম সম্প্রদায়ের একজন, আপনি নির্বাচিত হলে এই আইনের বিরুদ্ধে লড়াই করবেন। অবশ্যই লড়াই করব। ধন্যবাদ থাকলো। আমাদের আরটিএন বরাক লাইভের দর্শক তথা আপনার এই যে নির্বাচনী এলাকার জনসাধারণ নাগরিক ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমি সবার কাছে একটাই আবেদন রাখবো, একটাই আস্থা রাখবো যে আপনাদের প্রতি যে আমার ভালোবাসা যেটা আছে সেটা আরো আমি চেষ্টা করব বাড়ানোর। আর আপনাদেরকে যে বিশ্বাসটা আমি দিয়ে দেব, সেটা সেই বিশ্বাসঘাতকতা আমি করব না। কারণ আমরা দেখেছি যে প্রতিশ্রুতি যারা দেয় তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারে না। সেটারও যদি আমরা রিজন খুঁজে নেই তাহলে অনেকটা রিজন দেখা যাবে, অনেকটা রিজন বাহির হবে। তবে আমি যে বিশ্বাসটা দেব কাজের প্রতি, বা আমি কাজে বিশ্বাস করি, যেটা কাজ দিয়ে মানুষের বিচার করা হয়, তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে এই বিশ্বাসটা দিতে পারি যে নির্বাচনের আগে যেভাবে বলবো বা নির্বাচনের পরে যেটা করব, সেই বিশ্বাসঘাতকতা আমি কখনোই করব না। আর আপনারাও আমাকে আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং আমাকে ভোট দিয়ে পরিপূর্ণতার সঙ্গে নির্বাচনে জয়ী করে তুলুন, সেটাই আমার আস্থা থাকবে আপনাদের প্রতি। তো এই নির্বাচনে আপনি কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন? এই নির্বাচন আই এম কন্টেস্টিং অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট। আমি নির্দলীয়ভাবে আপনি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। তো নির্দলীয় প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনার প্রতীক চিহ্ন কি থাকবে? আমার প্রতীক চিহ্ন হলো স্পেকটিক্যাল, চশমা। চশমা। জি। তো আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমাদের আরটিএন বরাক লাইভের দর্শক তথা আপনার ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকার, যেহেতু এই এলাকা থেকেই আপনি এপি সদস্য পদে পদপ্রার্থী, তো এলাকার নাগরিক বা ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকবে? সবার প্রতি আমার এই বার্তা থাকবে যে আগামী 2 মে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমি এপি সদস্য পদের প্রার্থী। আপনারা সবাই এই চশমা প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। দর্শক, এই ছিল আজকের আরটিএন বরাক লাইভের প্রতিশ্রুতি পর্ব। আজকে আমাদের সঙ্গে যে প্রার্থী ছিলেন, নিশ্চয়ই আপনারা ওনার যে বক্তব্য, ওনার যে আর্জি, সেটাতে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে আরো কোনো এক প্রার্থীকে নিয়ে আরটিএন বরাক লাইভের প্রতিশ্রুতির দ্বিতীয় পর্বে। ততক্ষণে আপনারা আরটিএন বরাক লাইভ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।